বিন্দু বিন্দু জল করেই সিন্ধু তৈরি হয়, আমরা সবাই জানি। এক ফোঁটা করে পানি জমতে জমতে একটা বড় জায়গায় পানিটা জমে যায়, ওটা আরও জমতে দিলে এটা একটা সময় যায় পুকুরে তৈরি হতে পারে, তারপর একটা দিঘিতেও যেতে পারে। সো তখন আসলে আমরা পানি পরিমাপও করতে পারি না যখন দিঘিতে চলে যায়। জীবনটাও কিন্তু সেম, জীবনের ক্ষেত্রেও একই চলে গল্পটা। তো সে জায়গা থেকে আমরা আসলে স্বপ্ন দেখতে ভয় পাই। আমরা যদি একবার স্বপ্ন দেখা শুরু করি, সেই স্বপ্নে পৌঁছনোর জন্য কেউ আমাদেরকে আটকাতে পারে না, যদি মনের শক্তি এবং সাহস থাকে এবং আল্লাহর রহমত তার উপরে থাকে। সো তখন মানুষ কিন্তু তার গোলে পৌঁছেই যায়। সো এই যে মনের শক্তির পরিচয় আপনারা অনেকে দেখেছেন, অনেকের উপস্থিতি পৃথিবীর বুকে অনেক নজির আছে। তেমনি একটি নজির, তেমনি একটি উদাহরণ আমি আপনাদের সামনে আজকে তুলে নিয়ে আসতে চাই। তেমনই একজন সাহসী নারী উদ্যোক্তা আমার সাথে আছেন, যার কথা আমি যদি বলি, আমি একটু ইন্টারেস্টিং ওয়েতেই বলতে চাই। যার সাথে আমার জার্নিটা শুরু হয়েছিল একটা নেগেটিভ জার্নি দিয়ে। কিভাবে আমরা একটা কম্পিটিশন অ্যারেঞ্জমেন্ট করেছিলাম মেবি 2017 বা 18-র দিকে, সনটা ভুলে গেছি। তো ওই সময়ে কম্পিটিশনে সেও অ্যাটেন্ড করেছিল সারা বাংলাদেশ থেকে, এবং সেটার আগে সে আমাদের স্টুডেন্টও ছিল, এবং সব স্টুডেন্টদেরকেই ওই কম্পিটিশনটাতে অ্যাটেন্ড করার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল। সে এসেছিল এবং আসার পরে ওই কম্পিটিশনটাতে কোনোভাবে সে একটা টপ প্লেসমেন্টের মধ্যে ছিল, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে সে তার নামটা ছিল না। আমি যদি ভুল না করি, এটাতে সে খুবই মনক্ষুণ্ণ হয়েছিল, খুবই কষ্ট পেয়েছিল, এবং সে এত কষ্ট পেয়েছিল যে আমার অফিসের স্টাফদেরকে যারা ডিল করছিল বা যারা এই শোটা দেখছিল, দেখাশোনা করছিল, কাজ করছিল, তাদের সাথে তার একটা হট টক অবধি হয়ে যায়। এবং তখন এমন একটা জায়গায় যায় যে আমার অফিস থেকে আমার সাথে এসে আমার টিম মেম্বাররা কথা বলে। দেন আমার শোনার পরে আমি খুবই সারপ্রাইজড হই। এখন আপনি ভাবতে পারেন কেন আমি সারপ্রাইজড হয়েছি, কেন আমি নেগেটিভলি জিনিসটাকে নিইনি। মানে এরকম একটা ঘটনা হলে সচরাচর আমরা কি করি, নেগেটিভ হয়ে যাই যে হ্যাঁ এরকম করলো একটা মেয়ে, বেয়াদব, এরকম কেন করছে, আমাদের ডিসিশনকে কেন মানছে না, মানে ব্যাপারটা তো এরকম। আমার কাছে জিনিসটা একটা ইন্টারেস্টিং কেস লেগেছে, এবং তখন আমি মনে করেছি যে এই কাজটা আমি করতে চাই, ডিলটা আমি করতে চাই। আলহামদুলিল্লাহ যে ওই দিন পুরো কেসটা আমি সিঙ্গেল হাতে ডিল করেছিলাম, এবং আমি ওই সিঙ্গেল হাতে ডিল করার ফলে আমি মেয়েটার সাথে ফোনে কথা বলি, এবং কথা বলার পরে আমি ওর কথা শুনি এবং ওকে আমি আশ্বস্ত করি। মেবি আমি ওকে ডেকে পাঠাই কিনা আমি ভুলে গেছি, বাট ওর কথা আমি খুব মনোযোগ দিয়ে শুনি। ও যতটা সময় ধরে বলেছে, প্রথমে আমি ওর কথা খুব মনোযোগ দিয়ে শুনি, কোনো আনসার করি না, এবং পুরো কথা শোনার পরে আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে ওর সাথে কথা বলি। এবং আমি যখন ওর সাথে কথা বলি তখন আমার মনে হলো আগুনের মধ্যে মনে হয় পানি দিয়ে দেওয়া হলো এবং আগুনটা নিভে গেল। বা হতে পারে আগুনের মধ্যে কাপড় চাপ দিলে যে আগুনটা নিভে যায়, আমরা যেটা জানি থিওরি, সেই কাজটি হয়ে গেল। তো সেটি যখন হলো তখন আমার মনে হলো যে তার মানে এই মেয়েটার মধ্যে ক্ষুধা আছে। আমি ইন্টারেস্ট পেয়েছিলাম এ কারণে যে একটা বাচ্চা যার মধ্যে ক্ষুধাটা আছে, যে আমি কেন, আমার যোগ্যতা আছে, আমার ক্যাপাবিলিটি আছে, আমি কেন এই কম্পিটিশনে উইনের জায়গায় যেতে পারলাম না, মানে এই ক্ষোভ, রাগ, জেদ এসছে তার মধ্যে, তার মানে তার এই ক্ষুধাটা আছে। আমি ক্ষুধাটা দেখতে পেয়েছিলাম। হতে পারে এখানে আমার জায়গায় আমি অন্যভাবেও ভাবতে পারতাম, আমি যেটা বললাম। তো ওই ক্ষুধাটা দেখার পরে, ওর সাথে কথা বলার পরে আমি একদম ক্লিয়ার হয়ে গেলাম, যে আমি দেখতে পেলাম আসলে ওর মধ্যে ক্ষুধা আছে, এবং তখন আমি ওকে নার্চারিং করা স্টার্ট করলাম। ওর সাথে আমার একটা জার্নি শুরু হলো। সেই জার্নিটা আজকে এমন একটি জায়গায় গেছে যে এই মেয়েটা তার লাইফের, আজকে আমরা গল্পটা শুনবো কোথায় থেকে আজকে কোথায় পৌঁছেছে। শুধু সে নরসিংদী থেকে এসেছিল
নরসিংদী থেকে তার জার্নিটা শুরু হয়েছে, সেখান থেকে সে ঢাকাতে নাম করেছে এবং ঢাকায়ও সে তার নাম এত ভালো হয়েছে যে ঢাকা থেকেও লোকজন নরসিংদীতে গিয়েও সেজে এসেছে, এমন অনেক নজির আছে। এবং ইন্টারেস্টিংলি ওর বিয়ের জন্য ও ওয়েট করেছে আমি সাজবো না যদি আপনি এসে আমাকে না সাজান, মানে অধিকার দাবি সব কিছু দিয়ে সে অর্জন করে নিয়েছে। আর আমি গিয়ে তার বিয়েতে সাজিয়েছি, তারপরে সে বিয়ের পিঁড়িতে বসেছে। জানি না এটা ওই যে আমার ভালোবাসার একটা জায়গা, বা আমি দেখতে পেয়েছিলাম যে এই মেয়েটার মধ্যে ওই ক্ষুধাটা আছে, যে কারণে আমি সবসময় কোনো না কোনোভাবে ওকে আগলে রেখেছিলাম বা ওর পাশে দাঁড়িয়েছিলাম। আর কিছু না, আমি কিচ্ছু করিনি, শুধু ওর পাশে দাঁড়িয়েছিলাম। সেটার ফলে আমি দেখতে পেয়েছি যে এই মেয়েটি ওখান থেকে নরসিংদী থেকে লন্ডন অবধি চলে গেছে এবং লন্ডনে সফলতার সাথে কাজ করেছে এবং করে যাচ্ছে। এখন সে দেশের বিজনেস এবং লন্ডনের বিজনেস, যখন ওখানে সে ফ্রিল্যান্সিং করছে, দেশে সে তার সলন চালাচ্ছে। এবং এখন যদি আপনি শোনেন তার সলনের সাইজ এবং তার সলনের তার কাজের ধরন এবং স্ট্যান্ডার্ড, আপনারা অবাক হয়ে যাবেন। আমার মনে হয় এটা আমাদের সবার জন্য একটি শিক্ষণীয় এবং ইন্সপায়ারিং স্টোরি। সো আজকের স্টোরিটা মানে আমি আনকাট শুনতে চাই এবং আমরা দেখতে চাই যত সাহস মানুষের থাকে আর যত ক্ষুধা মানুষের থাকে, মানে ক্রেভিং, বড় হওয়ার গড়ে ওঠার ক্রেভিং যত বেশি থাকে, তাকে কেউ আটকাতে পারে না। তাহলে আমরা আজকে চলে যাব পুষ্পার কাছে এবং পুষ্পা তার পরিচয়টা সে সুন্দর করে দেবে এবং পুষ্পা এই কথাগুলো বলবে। আমি কিন্তু আজকে যা কথা বললাম কিছু স্ক্রিপ্টেড না, না পুষ্পা জানে আমি কি বলবো, না আমি জানি আমি কি বলবো। আমি শুধু জানি আমি পুষ্পার গল্পটা শুনতে চাই। পুষ্পা, তুমি তোমার পরিচয়টা ক্যামেরায় দিবে। পরিচয় কি অ্যাড করব? তুমি তোমার নামটা বলো, কোথা থেকে এসছো সেটা বলো। শুধু এতটুকুই? হ্যাঁ। আমি একটা পানি খেয়ে নিই। শিওর। এবং আমি চাই এটা পুরো আনকাট থাকবে। আমি চাই এই পুরো শুরু থেকে এখন অবধি আমাদের যে সিচুয়েশন পুরোটা ভিডিওতে থাকবে, প্লিজ। আমি পুষ্পা, নরসিংদী থেকে আসছি। ছোটবেলা থেকে বড় বড় ইচ্ছে ছিল, আমার চোখে যা দেখা ছিল, নারীরা খুব অবহেলিত হয়, থাকে না জয়েন্ট ফ্যামিলিতে অনেক ঝড় ঝামেলা থাকে। রাইট। ছোটবেলা থেকেই দেখে বড় হচ্ছিলাম যে বাবার একটা ঋণ। আর আরেকটা কথা শুনেছি আমি, যে আমার বাবার 2টা মেয়ে, ছেলে ছোট। তো এই ব্যাপারটা কেন জানি আমি নিতে পারতাম না। ওকে। মনে হতো না ছেলেরাই কি শুধু দায়িত্ব নিতে জানে বা ছেলেরাই সব করতে জানে, মেয়েরা কেন পারে না, কেন পারবে না, না শব্দটা আমি নিতে পারতাম না, কেন পারবো না। সেই থেকেই একটা জেদ কাজ করতো, আর আমার কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি অন্যের পরিচয়ে বড় হতে চাই না, না বাবার পরিচয়ে, না স্বামীর পরিচয়ে, না অন্য কারো পরিচয়ে। নিজের একটা পরিচয় থাকবে যে আমি অমুক অমুক একটা পরিচয় বড় হব আমি। তো সেই থেকেই ভাবতাম যে আমার না কিছু করতে হবে। কি দারুণ ব্যাপারটা। এই যে এত ছোটবেলায় তোমার মাথায় এটা এসছে যে আমি বড় মেয়ে, আমার পরে একটা বোন, এরপরে আমার ছোট ভাই, এইটাও সোসাইটিতে চোখে লাগছিল যে 2টো মেয়ের বাবা। তো ওইটাও তোমাকে ওই বয়সে কষ্ট দিয়েছে এবং ওই বয়সে তোমার চোখ খুলে দিয়েছে যে আমিও ছেলের মতো হতে চাই, আমিও একটা ছেলে হতে চাই, মেয়ে হয়ে। একটা মেয়ে হয়ে যে সব কিছু করা যায়, এই ধারণাটা আমি ভাঙতে চেয়েছিলাম যে মেয়েরাও কিছু করতে পারে, শুধু ছেলেরাই পারে না। তো তখনই ইচ্ছে ছিল কিছু না কিছু করব, বাট কি দিয়ে কি করব আমি বুঝে উঠতে পারছিলাম না। এমন কিছু নাই যে আমি ট্রাই করিনি। আমি নাচ করেছি, গান করেছি, খেলাধুলো করেছি, সব কিছু করেছি। কলেজে সুন্দর করে পড়াশোনাও করেছো। পড়াশোনা করেছি, বাট আপনি যে পড়াশোনাটা করিয়েছেন ওই রকম মনোযোগ দিয়ে পড়াশোনাটা করিনি। আমি ফেল করা স্টুডেন্ট, এটা নিয়ে অনেক কথা শুনেছি। আমি একটা সময় মানুষ থাকে না একটা জিনিস লুকিয়ে রাখে, আমি এটা করেছি, আমি এটা বলবো না, বাট আমার বলতে ভালো লাগে। আমি ফেল করেছি, আমি বলতে সমস্যা কি?
মানে আমি অনেস্ট আমি অনেস্ট উইথ আমি এটা আমি আমার করেছি, সাথে অনেস্ট, রাইট। আমি এটা বলবো। তো Right. পড়াশোনা দিয়ে যে মানুষ সবকিছু করতে পারে বিষয়টা এমন না, এইটাও আমি একটা প্রমাণ করতে চেয়েছি। কিন্তু একটা বেসিক এডুকেশন তো লাগে, যেমন জি। তুমি কি সুন্দর করে বললে যে আমি আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড এটা, মানে আজকে অতটুকু ছিল দেখে বলতে পেরেছো। এখন যদি তুমি মেট্রিক পাসও না হতে, ওটা কিন্তু তোমার বলতে ভালো লাগতো না। জি। অ্যাটলিস্ট একটা বেসিক পড়াশোনা ফেল করেছো কিন্তু করে তো গেছো, জি। আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে? তো ওইটা দিয়ে ইচ্ছে ছিল যে আমি কিছু না কিছু করব, কি দিয়ে করব, বাট পড়াশোনা দিয়ে পারছি না। অনেকে বলছে A+ পেতে হবে, এটা পেতে হবে, ওটা পেতে হবে, বাবা আমার মন খারাপ হয়। তো আমি ভাবলাম যে না, আমার এটা থেকে বের হয়ে আসতে হবে, কিছু Right. করে দেখাতে হবে, যে পড়াশুনো না করেও ওই রকম A+ না পেয়েও কিছু করা যায় জীবনে। এইটা নিয়েও আমি অনেক কথা শুনেছি, আমার বাবা মা শুনেছে। তো এটা তো শুনতে দেওয়া যাবে না। একটা সময় অনেক কথা বলেছে মানুষ, তখনই আমি ডিসিশন নেই আমি কিছু করব। ঠিক তখনই আমি ফেসবুকে, টিভিতে আপনাকে দেখতে শুরু করি। ওকে। আপনার কাছ থেকেও ইন্সপিরেশন পাই, হই। উনিও তো মেয়ে, উনি পারলে আমি কেন পারবো না? আমি আপনাকে ফলো করতে শুরু করলাম। তারপর ছোটবেলা থেকে ইচ্ছে ছিল, আমি ঘুম থেকে উঠেই নাকি লিপস্টিক পরে কাজ করতাম। তো ভাবলাম যে না, এটা দিয়ে হয়তো কিছু করা যাবে, যেহেতু আমি এটা জানি, ভালো লাগে আমার। তারপরে ওখানকার আমাদের নরসিংদীতে লোকাল একটা পার্লারে আমি কাজ শিখতে যাই। তখন অনেক বড়ই একটা পার্লার ছিল, বাট ওদের পরিবেশটা আমার ভালো লাগে নাই। ওরা টাকা নিয়েছে ঠিকই, বাট সার্ভিসটা আমাকে প্রপারলি দিচ্ছে না। ওকে। আমি ওখানে 2 দিন যেয়ে আর যাই নাই। ওই জায়গাটাও একটা ইন্টারেস্টিং ছিল। তখন আমি কলেজে পড়ি। খুব অল্প টাকায় একটা অফার দিয়ে উনি আমাদেরকে নিল। ওই টাকাটাই আমি তখন জোগাড় করতে পারছিলাম না। আমার মা আমাকে জোগাড় করে দিল। আমার বাবাকেও জানাই নেই। আমার মা যখন দিল তখনই যে ভর্তি হলাম, বাট ওইটা আমি, যেই টাকাটা আমি দিলাম, বাট ওটা তো আমি উসুল করতে পারিনি, ক্যাশ করতে পারলে না? না। ওকে। ওইটা আমার একটা ব্যর্থতা। তো ব্যর্থতা নিয়ে বসে থাকলে তো আর চলবে না, আমাকে তো সামনে আগায় যেতে হবে। তারপর কি করব, বারবার তো বাসা থেকে টাকা নিয়ে ব্যর্থ হওয়া যাবে না, এটা বলাও যাবে না। আমার একটা ফোন ছিল, মোবাইল ফোন। ওই ফোনটা বিক্রি করে আমি 1500 টাকা পাই। ওই 1500 ফোন টাকা কেন বিক্রি করলে? কারণ আমাকে কোর্স করতে হবে, ও, কোর্স করে শিখতে হবে, টাকা ছাড়া তো আমাকে কেউ শিখাবে না। ও মাই গড! আর ফোন মানুষের সব থেকে অ্যাট্রাকশনের জায়গা, এটা তো উল্টো অন্য কিছু বিক্রি করে ফোন কেনে। না, আমি ফোনটা বিক্রি করেই তখন আমি 1500 টাকা দিয়ে আমার এক নাচের ম্যাম ছিল, ওনার এক ফ্রেন্ডের কাছে যাই। উনি আমাকে বেসিক যতটুকু ধারণা দেওয়া যায় তখনকার সময়ে, বেসিক যেই ধারণাটা ওখান থেকে নিয়ে বাসায় আমি একটা টিনের ঘরের মধ্যে, আমার মূলধন ছিল 7,000 টাকা, একটা ভ্যানিটি আর একটা চেয়ার ওকে। দিয়ে আমি শুরু করি। আমার মা তখন আমার পাশেই ছিল। ওই 7,000 টাকা কোথায় পেয়েছিলে? ওই 7,000 টাকা আমার মা আমাকে দিয়েছিল, ওকে। ওনার জমানো টাকা থেকে। ওকে। তখন ছোট্ট 10 ফিট বাই 12 ফিট এরকম একটা টিনের রুমের মধ্যে দিয়ে আমি শুরু করি। ওই থেকেই আমার জার্নিটা শুরু। তখন মনে হলো যে না, আমার তো এখানে থেমে থাকলে হচ্ছে না, বা এইটুকু কাজে যখন কাজ করছি আমি, ক্লায়েন্ট আসছে আমার এখানে, তখন ক্লায়েন্টের কিছু কাজ পছন্দ হচ্ছে, কিছু কাজ পছন্দ হচ্ছে না। তখন মনে হলো যে কাজটা যেহেতু পছন্দ করছে না, তার মানে আমাকে আরও বেটার কিছু শিখতে হবে, আমাকে এখান থেকে বের হতে হবে। কোথায় যাব, কি করব? তখনই আমি ফেসবুকে পাই উজ্জ্বলা। তখনই একটা ফ্রি সেমিনার হয় ঢাকায় একদিনের, আপনার ফ্রি সেমিনারে আসি। আপনাকেও খুব দেখার ইচ্ছে ছিল। ওই সেমিনারে এসে আপনার যখন কথা শুনি, আমি ফোনে তো দেখতাম, কিন্তু সরাসরি দেখার পর মনে হলো যে না, আমি একটা সঠিক জায়গায় আসছি। আমাকে এখান থেকে আমি আর নিজেকে আরও তৈরি করতে পারবো। ওকে। আপনি আমাকে তৈরি করতে পারবেন। আমার খুব ভালো লাগা শুরু হয় ওখান থেকে। তখনই আমি একটা কুপন পাই। ওই কুপন দিয়ে আমি অনেকগুলা
ওই সেমিনারে একটা কুপন দেওয়া হয়, কুপন দেওয়া গিফট হয়, কুপন। গিফট কুপন, ওটা থেকেই শুরু। তারপর পরপর তো অনেকগুলো কোর্স করলাম, আপনার সাথে পথযাত্রাটা আমার শুরু হয়। সেখান থেকেই আস্তে 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 করে এই পর্যন্ত আমার আসা। আমার মেকআপ গুরু আপনিই একা, পাশাপাশি ইন্টারন্যাশনালি কোর্স করতে হয় বিধায় আমার একটা কোর্স করা, তাও আপনার কাছ থেকে জেনে শুনেই করা। সো নাইস অফ ইউ। হ্যাঁ। তোমার এখন আমি যদি জিজ্ঞেস করি তোমাকে, তুমি যখন এখান থেকে কোর্স করলে, তারপরে তুমি যখন ওই যে বললাম কম্পিটিশনটাতে অ্যাটেন্ড করলে, তখন তোমার আত্মবিশ্বাস কতটা বেড়েছিল ওই কম্পিটিশনের পরে? কারণ কম্পিটিশন একটা অনেক বড় প্ল্যাটফর্ম ছিল, বাংলাদেশের নাম করা গুণী ব্যক্তিরা সেখানে ছিলেন। আমি যদি বলি সব সেক্টরের লোকরা ছিলেন সেখানে, এবং তাদের হাতে তোমরা, তাদের সামনে তোমরা তোমাদের কাজ শোকেসিং করার সুযোগ পেয়েছিলে। এই যে ওই জার্নিটা, ওটার সাথে তো তুমি একা ছিলে না, ওখানে অনেক মানুষ ছিল। সো তাদের মধ্যে মনে হয় টোটাল তোমরা ডিসপ্লে করেছিলে কাজ 27 মনে হয়, নাকি 21 বা 23 জন। সেটার মধ্যে তুমিও একজন যে সিলেক্টেড হয়েছিলে ওই কাজটার জন্য, যে তুমি যোগ্য। সো ওইটা যখন তোমার কাজ শোকেসিংটা হয়েছিল, এটা পরে যখন তুমি বের হলে, ইভেন ওই সময় একটা 3 days এক টানা আমাদের কম্পিটিশনটা চলছিল, বিভিন্ন কি বলে গুণী জ্ঞানী আর্টিস্ট এবং এই সেক্টরের যারা লিড করছেন লিডাররা তোমাদের কাজ দেখে দেখে তোমাদেরকে বাছাই করছিলেন। ওই সময় তোমার একটা বড় চেঞ্জ এসছিল, দুই ধরনের। একটা হচ্ছে পুরো বাংলাদেশের মানুষের সামনে তোমার কাজ করার সুযোগ হয়েছে অন্যের সাথে কম্পিটিশন করে। আরেকটা হচ্ছে এই যে তুমি তোমার কাজটা একটা স্টাবলিশড লিডারের সামনে তুমি তোমার কাজটা শোকেসিং করতে পারছো, এবং তার কথাটা তোমাকে কিন্তু, আমি যা শিখিয়েছি তার থেকেও আমার মনে হয় 100 গুণ বেশি শক্তি জুগিয়ে ফেলে এরকম সময়। ওইটাকে তুমি কিভাবে ক্যাশ করেছো? এই যে তুমি নিলে, নেওয়ার পরে তুমি বাড়ি ফিরে গেলে, তারপরে তুমি কিভাবে করলে? তারপর থেমে তো থাকা যাবে না, কাজটাকে আমার সামনে নিয়ে যেতে হবে, আমাকে উদ্যোক্তা হতে হবে, আরো ভালো কাজ উপহার দিতে হবে। এই কাজটা তখন আমরা যখন শিখি 2018 সালেও কিন্তু ভালো চোখে দেখে না। পার্লার মানেই তো অন্যরকম একটা বিষয়, এইটাও আমি নিতে পারিনি। ওকে, না, বিষয়টা নেগেটিভ জিনিসটা আমি নিতে পারি না, আমাকে এটা পজিটিভ করতে হবে। তখন কি এটা তোমার এই যে নেগেটিভ একটা ভাইব যখন আসে বাইরে থেকে তোমার কাছে, তোমার কি এক্সপ্রেশনে সেটা দেখা যায়? মানে মানুষ দেখতে পায় যে তুমি বিব্রত হচ্ছ বা একটু কষ্ট পাচ্ছ বা রেগে যাচ্ছ, এটা কি দেখতে পায় মানুষ? যেমন তোমার প্রথম যেটা তোমার গায়ে লেগেছিল সেটা আমি দেখতে পেয়েছি, দেখা গেছে। পরে কি তোমাকে কন্ট্রোল করতে পেরেছিলে, নাকি ওইভাবেই চলতো? কিছু বোঝা যায়, আবার কিছু বোঝা যায় না, বিষয়টা এরকম। যে কোনো ওয়েতে আমাকে এটা পজিটিভ করতে হবে। আমার মাথায় সবসময় এটা কাজ করে, এটা কেন না হবে, এটা কেন নেগেটিভ হবে, এটা তো পজিটিভ হতে পারে, হয়, এটা তো ভালো কাজ, তাইলে এটা কেন নেগেটিভ ওয়েতে মানুষ দেখবে? আমি এটাকে পজিটিভ করব। আপনি যখন এটাকে খুব ভালোভাবে কাজ করছেন, আপনারই অনুসারী আমরা, তাইলে এটা ভালো করে স্প্রেড কেন হবে না? মাথায় এটাই কাজ করেছে, আমি এটা করব। আমার বাবা তখন রাজি ছিলেন না, বাসায় আমার তো ছোট্ট করে টিনের রুমই পার্লারটা, আমাকে তো এটা বড় করতে হবে। 10 ফিট বাই 12 ফিট। 12 ফিট। আমরা আমার দুটো জায়গায় বলতে চাই জাস্ট। প্রথম কথা হচ্ছে, একটা মা বা বাবা, ওর বাবার গল্পটা পরে আসবো, আরও ইন্টারেস্টিং ওর বাবার গল্পটা। একজন মা যদি তার সন্তানের সাথে, সন্তান যদি তার মাকে বোঝাতে পারে যে আমি যা করছি মা এটা রং না, তাহলে সেই মাটা তার সন্তানের সাথে কিন্তু থেকে যায়, এবং তার সম্বল, তার জমানো টাকাটা সে কিন্তু তার সন্তানকে দিয়ে দিয়েছে, এবং সেই জমানো টাকা দিয়ে মেয়ে কিন্তু তার বিশ্বাসের জায়গা রেখে কাজটা শুরু করেছে। সো ভালোবাসার একটা স্ট্রং প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের বাবা মা। আর বাবা মা যদি আমার সাথে থাকে, তাহলে পৃথিবীর আর কেউ না থাকলেও কোনো প্রবলেম নাই।
এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, পুষ্পার কথা আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে পুষ্পা নিজের জায়গা থেকে যতবারই ওর কাছে নেগেটিভ জিনিস এসেছে ও খুব জোরে বাড়ি খেয়েছে, এবং তারপরে ও আবার ওটাকে আস্তে আস্তে সময়ের সাথে সাথে ওটাকে ও অ্যাডজাস্ট করে নিয়েছে, এবং ওই অ্যাডজাস্টমেন্ট ও কেন করেছে, কারণ ওকে এটা ওভারকাম করতে হবে, এবং ও ওভারকাম করে দেখিয়েছে। সো দুটো স্ট্রং পয়েন্ট কিন্তু আমরা তোমার কথা থেকে এখানে পেলাম। তোমার বাবার কথাটা আমি একটু বলতে চাই। একদিন তোমার ফোন আসলো আমার কাছে, ম্যাম আমাকে তো আমার বাবা এই কাজটা করতে দিতে চাইছে না, আমি তো আমার বাবার সাথে আপনাকে একটু উনি কি সামনাসামনি এসেছিলেন না ফোনে কথা বলেছিলেন? প্রথমে ফোনে কথা বলেছিলেন, তারপরে ওনার সাথে আমার দেখা হয়েছিল বিয়েতে, তোমার বিয়েতে আমি গিয়েছিলাম। ওকে, তখন উনি কোনোভাবেই উনি ইমপ্রেস না যে তার মেয়ে এই কাজটা করবে, যেহেতু আমাদের এটা পিতৃপ্রধান ফ্যামিলিতে আমরা বসবাস করি, বাবারা মানে ডমিনেট করেন এবং তারা চান তার সন্তান কিভাবে মানুষ হবে, সে যেভাবে চান সেভাবেই হতে হবে। এই জায়গা থেকে পুষ্পাও ব্যতিক্রম জায়গায় ছিল না। সো বাবা যখন এরকম হচ্ছিল তখন পুষ্পা ওর বাবাকে আমার সাথে ফোনে কথা বলিয়ে দেয়, এবং আমি মেবি অনেক ঝামেলায় ছিলাম, ব্যস্ত ছিলাম, কিন্তু আমি ওকে বলেছি আমি কথা বলবো, এবং তারপরে আমি দৌড়াদৌড়ি করে মোটামুটি একটা টাইমে আমি বাসায় ঢুকে গিয়েছিলাম যে ওনার সাথে ঠান্ডা মাথায় আমার কথা বলতে হবে, কারণ ওনাকে তো আমাকে কনভিন্স করতে হবে। সো আমি বাসায় গিয়ে আরাম করে তারপরে আমি পুষ্পাকে বলেছি আমাকে কল দাও। ও যখন কল দিয়েছে আমি তখন আঙ্কেলকে ফোনটা ধরিয়ে দিয়েছে, আমি তখন আঙ্কেলের সাথে কথা বলি, এবং আঙ্কেলের সাথে কথা যখন আমার হয় তখন ওনার সাথে আমার, আমি জানি না আজকে আমি ভুলে গেছি কি কথা হয়েছে, কিন্তু কথা এমনটাই হয়েছে যে আঙ্কেলের সামহাও আমার সাথে কথা বলার আগে পুষ্পা আঙ্কেলকে আমার অনেকগুলো ভিডিও দেখিয়ে ফেলেছিল, রাইট, যে আমি এই ম্যাডামের কাছে যাই, মানে আব্বা আপনি প্লিজ দেখেন, মানে দেখাতে পেরেছিল। সো উনি দেখেছিলেন, বাট ওনার মানে মনে হয়েছে যে আসলে আমি মানুষটা সে কিনা, আর আমি কিভাবে দেখছি জায়গাটাকে, মেবি একজন বাবা ওই জায়গাটা দেখতে পান। যখন আমি ওনার সাথে কথা বললাম উনি কনভিন্সড হলেন, এবং উনি আমার উপরে রিলাই করলেন, এবং উনি আমার উপরে ছেড়ে দিলেন ওনার মেয়েকে। উনি বললেন যে ঠিক আছে আপা, মা বলেছেন মেবি, ঠিক আছে মা আমি তোমার উপরে মানে ভরসা করছি, পুষ্পা এত বলেছে তো আমার মনে হচ্ছে, কিন্তু তুমি আমার মেয়ের পাশে থেকো, মানে এরকম করে উনি কিছু একটা আমাকে বলেছিলেন। তো আমি ওনাকে কমিটমেন্ট দিয়েছিলাম যে আমি আছি আঙ্কেল, আপনি টেনশন করবেন না, ডেফিনেটলি আপনার মেয়ে অনেক ভালো করবে, আপনি ওকে শুধু এই কাজটা করার পারমিশনটা দেন। এবং তারপর থেকে আঙ্কেল ওর সাথে কোঅপারেশন শুরু করেছে। কি হয়েছে না হয়েছে ওটুকু আমরা শুনবো। তবে তারপরে ওর বিয়ের সময় আমার আঙ্কেলের সাথে যখন দেখা হয়েছে উনি আমাকে এত আদর করেছেন, এত আপ্যায়ন করেছেন, মানে আমি জানি না ওই বিয়েতে জামাইয়ের থেকেও বেশি প্রায়োরিটি আমাদেরকে দেওয়া হয়েছে, স্পেশালি আমাকে দেওয়া হয়েছে, মানে আমি এটা ফিল করেছি। এবং মানে এমন হয়েছে যে আমি যতটুকু সময় ছিলাম উনি পুরোটা সময় আমার টেক কেয়ার করছিলেন। পরে আমার এত আনইজি লাগছিলাম, তাড়াতাড়ি বের হয়ে চলে আসছি যে আমি তো সবার সময় নষ্ট করছি। দেন আমি কত তাড়াতাড়ি সম্ভব মনে হয় খেয়ে আমি জাস্ট বের হয়ে চলে আসছি, যে না আমার নিজের আনইজি লাগছিল। সো ব্যাপারটা এরকম ছিল, এবং সেটা ভালো লাগার ছিল আমার জন্য আসলে। তো তুমি বাবা যখন প্রথম সহযোগিতা করলেন তখন তুমি কি আউটকাম পেয়েছিলে? বাবা তোমাকে একটা টাকা দিয়ে সাপোর্ট দিয়েছিলেন না, মানে কী করেছিলেন? বা তুমি যে 10 ফিট বাই 10 ফিটটা চেঞ্জ কবে করলে? তার আগে আমি আরেকটা কথা বলতে চাই ম্যাম, আমার জীবনের যে ইন্সপিরেশনটা, যার কাছ থেকে আমি সবসময় ইন্সপিরেশন পাই, উনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় গুরু হাবিবুর রহমান। সব সময় ছোটোবেলা থেকে আমি ওনার কাছ থেকে যে কোনো বিষয়ে হেল্প চাইছি, সবসময় পজিটিভ ওয়েতে পেয়েছি। উনি বলতো তুমি পারবে, তুমি এটা করো, তুমি থেমে থেকো না। বাহ, ওনার এই কথাটা নিয়ে আমি আজকে এত দূর। ওনার প্রতি আমার অনেক শ্রদ্ধা ভক্তি। এখনও পর্যন্ত উনি আমার পাশে আছেন, থাকবে আশা করি ইনশাআল্লাহ। তো ওনার কথা না বললেই না, যিনি আমাকে সবসময় ইন্সপায়ার করে, সামনে তুমি এগিয়ে যাও, তুমি পারবা, তুমি উন্নত বিশ্বের মধ্যে একজন, আরও সামনে অনেক এগিয়ে যেতে পারবা। ওনার এই কথাটা
আমি অনেক শক্তি পাই ছোটবেলা থেকেই। যা করেছি এই পর্যন্ত ওনার অনুমতি নিয়ে, ওনার সাথে পরামর্শ করে করেছি। উনি আপনার কথা আমি ওনাকে বলেছি, উনি দেখে আপনার কাজ ওনার খুব পছন্দ করে। উনি তোমার ডান্সের টিচার আর সিঙ্গার আর টিচার? আমার লাইফ ইন্সপিরেশন, কারণ উনি আমার গুরু। ওকে। ওনার কাছ থেকে আমি জীবনে কিভাবে চলতে হবে, কিভাবে চললে ভালো হবে, একজন মেন্টর পথ থাকতে হয়, প্রদর্শক। রাইট, পথ প্রদর্শক। উনি হচ্ছে আমার পথ প্রদর্শক। নাইস। আরেকটা কথাই বলে, তুমি সৎ পথে চলো, সৎভাবে চলো, সত্য পথটাই তোমাকে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। আর পাশাপাশি তো আপনারা আছেনই, ওইভাবেই চলা। ওনার কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আরেকটা বিষয় একটু আমি শেয়ার করছি এখানে। আপনারা যখন উজ্জ্বলাতে কম্পিটিশনটা দিয়েছিলেন, তখন কম্পিটিশনে যে অ্যাটেন্ড করব ওই অ্যামাউন্টটা আমার কাছে ছিল না। তো অনেকেই এইটা বলে মানে মনে করে পিছিয়ে থাকে যে আমার কাছে তো টাকা নেই, আমি কিভাবে সামনে এগোবো, কিভাবে করব। আমার যদি ইচ্ছা শক্তি থাকে, বাকিটা পূরণ করার দায়িত্ব হচ্ছে আল্লাহর। এই আত্মবিশ্বাসটা যার আছে সে সামনে এগিয়ে যেতে পারবে। আমার মনে হয় আমি তখন আমার এই বিশ্বাসটা ছিল যে না, আমি এটা করব, কম্পিটিশনটাকে আমাকে অ্যাটেন্ড করতে হবে। ওখানে আমি হারি জিতি এটা তো পরের বিষয়, বাট আমাকে অ্যাটেন্ড করতে হবে। তখন ওই অ্যামাউন্টে আমার কাছে ছিল না, বাট তখন কোনো না কোনো ওয়েতে আমার কাছে এটা চলে আসছে। আমি কারো কাছ থেকে আনি নেই, এটা চলে আসছে, অটো এসছে। অটো এসছে। ওখান থেকে আমার একটা আপুর সাথে পরিচয়, তার নাম হচ্ছে শান্তি। তার নাম না কথা ওই আপুর কথা বলতে হয়, আপু আমাকে অনেক হেল্প করেছে। শান্তি আমাদের স্টুডেন্ট ছিল, যে হ্যাঁ তোমরা একসাথেই কাজ করেছি। এবং ঢাকায় আসলে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে ও এখন লন্ডনে আছে, না, সুইডেনে আছে। ওকে। ওই আপুর কাছ থেকে আমি টাকাটা নিয়ে ওই আপু, আমরা দুইজনই একসাথে কম্পিটিশনে অ্যাটেন্ড করি। ওই আপু তখন সেকেন্ড হয়। তো এইটাই যে টাকা নাই বলে পিছিয়ে যাওয়ার বিষয়টা এমন না, আমাদেরকে সামনে এগোতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে, তাহলে আমি সামনে অনেক দূর যেতে পারবো। রাইট। তারপর এখান থেকে কম্পিটিশন থেকে বের হয়ে যখন যাই, তো থেমে থাকলে হবে না, আমাকে কিছু করতে হবে। তখন আপুর সাথে তো আপনাকে কথা বলাই দেই। আমার তখন পড়াশুনো শেষ, ডিপ্লোমা কমপ্লিট 2018 সালে। তার মানে আমি এখন অবসর, আমাকে এটা বাসা থেকে বাইরে নিয়ে যেতে হবে। রাইট। তখনই ঝামেলা হচ্ছিল। পরে আপনি কথা বলেছিলেন আমার আব্বুর সাথে, আব্বু রাজি হয়। আমার মা তো সাথেই ছিলেন, পাশাপাশি আরেকজনের কথা না বললেই না, আমার আগে বয়ফ্রেন্ড ছিল, ও আমার এখন হাজব্যান্ড, ও আমাকে অনেক সাপোর্ট করেছে। তুমি এমন ভাবে বলেছো, আমি ভাবলাম আগে একটা বয়ফ্রেন্ড ছিল, এখন আরেকটা হাজবেন্ড হয়েছে। আগে তো বয়ফ্রেন্ড ছিল, দেন আমার 2021 সালে আমরা আই নো হিম ভেরি ওয়েল, যে তুমি এত ভালো একটা জীবন সঙ্গী পেয়েছো। সব থেকে বড় কথা, ও অনেক ভালো জীবন সঙ্গী পেয়েছে। এবং তুমি ওকে কোন লেভেলের পছন্দ করো সেটা তো আমরা দেখতে পাই সবাই। আমি এটাও দেখেছি যে ও ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করবে, সেই পুরো বিষয়টা তুমি সিঙ্গেল হাতে ডিল করেছো, এবং পুরো জিনিসটা তুমি মানে আরেকটা লেভেলে করেছো, যেটা তুমি বলবে, আমি বলবো না। ওকে, এটা সারপ্রাইজ থাকুক আমাদের গেস্টদের জন্য। মানে এই গল্পটা আপনাদের শোনা উচিত, বাবা এবং হাজব্যান্ডের পাশে কিভাবে দাঁড়াতে হয়। ওকে, ওই সুযোগটা আমি পেয়েছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। তখন বাহিরে পার্লার দিতে গেলে অনেক প্রসিডিওর থাকে, অনেক টাকা পয়সার ব্যাপার থাকে, যা আমার কিছুই ছিল না। ওকে। আমার 2টা টাকাও হাতে ছিল না যে আমি বাহিরে পার্লার দিব, এতগুলো টাকা আছে আমার কাছে, আমি এটা বাহিরে সুন্দর করে স্মুথলি হয়ে যাবে, বিষয়টা এমন ছিলই না। আমাদের বাসার পাশেই, রাস্তার পাশে ছোট্ট একটা দোকান ছিল, ওইটা আমি দেখি, ওইটা আমার আব্বুর পরিচিত। তো তখন আব্বু রাজি হওয়ার পরে উনি যে সব কিছু ডিল করলো, আমাকে তখন
তখনকার সময় 2018 সালে 30,000 টাকা অ্যাডভান্স দিয়ে আমি দোকানটা নেই। তখনই আমি একটা জায়গায় কাজ করেছিলাম। ওই কাজের রেমুনারেশনটা আমি পেয়েছিলাম 28,000 টাকা। ওকে। তোর 2,000 টাকা আমার কাছে ছিল, মিলিয়ে 30,000 টাকা দিয়ে আমি দোকানটা আটকে রেখেছি। ওকে। বাকিটা পরেরটা পরে হবে, আগে দোকানটা আটকাই, রাইট। তারপর যা হলো বাকিটুকু আমার বাবা আমাকে টাকা দিয়ে হেল্প করতে পারেনি, বাট যেই ডেকোরেশন বলেন যাই বলেন সব কিছু বাবা অ্যারেঞ্জ করে দিয়েছে বাকিতে। ওকে। আস্তে আস্তে আমরা পরে এটা শোধ করতে পারবো। নাইস। আর বাবাও যতটুকু পেরেছে টুকটাক অতটুকু করেছে। আল্লাহ, আমার আজকে তোমার গল্পটা শুনে আমি এত ডিটেলস তো জানি না, যে কারণে আমি খুবই আগ্রহী তোমার গল্প শুনতে। বিলিভ মি, তুমিও অ্যাটেন্ড করেছো আমার বিজনেস ম্যানেজমেন্টের ক্লাস। আমি আমার বিজনেস ম্যানেজমেন্টের ক্লাসে কিন্তু শুধু তোমার এটাই শেখাই যে কেউ যদি আসলে ব্যবসা করতে চায়, টাকার জন্য কোনো দিন ব্যবসা আটকায় না। আর ব্যবসা হবে না আমার কাছে টাকা নাই, এটা আমিও কখনো দেখি নাই। দেখো, তুমি আর একটা জ্বলন্ত প্রমাণ যে যার কাছে টাকা নেই কিন্তু সে একজন এন্টারপ্রেনার কিভাবে হয়ে গেল উইদাউট টাকায়, এবং কিভাবে আস্তে আস্তে ছোট ছোট তিল তিল করে টাকা জোগাড় করে তুমি তোমার স্বপ্নটাকে বাস্তবায়ন করেছো। তারপরে তুমি দোকান বাকিতে করে নিলে এবং আস্তে আস্তে তুমি ব্যবসা করে করে ওই বাকিটাকে পরিশোধ করলে, তাই তো? জি। তারপরে কি ঘটলো? তারপর মূলধন কত দিনের মধ্যে তুমি আবার আর্ন করে ফেলতে পারলে যেটা খরচ করলে? ওইটা আমি 3 মাস কি 6 মাসের মধ্যে আমি আর্ন করে ফেলেছি। 3 থেকে 6 মাসও মাসের লাগেনি। হ্যাঁ, ওয়াও। আমার তখনকারই আমার মনে আছে আমার একদিনের ইনকাম ছিল প্রায় 2 লক্ষ টাকা। আমার নরসিংদীতে মানুষ আমার কাজ এত পছন্দ করেছে। হাউ সুইট। আপনি এত সুন্দর কাজ শিখিয়েছেন আমাকে। আই এম সো ব্লেসড, ওকে। আমি নরসিংদীর মানুষের মন জয় করতে পেরেছি। ছোট্ট কোনো ডেকোরেশন ছিল না, তেমন কোনো কিছুই ছিল না। 2টা চেয়ার, 2টা বেড, একদম সিম্পল, যেটা দিয়ে প্রয়োজন মেটানো যায়। লাক্সারি ব্যাপারটা না, কিচ্ছু ছিল না, কিন্তু কাজ এত ভালো ছিল যে লোকে এসে সার্ভিসটা তোমার কাছ থেকে নিয়ে গেছে খুশি খুশি হয়ে। খুশি খুশি হয়ে সার্ভিসটা নিয়ে গেল। আপনার থেকেই শেখা, আপনি আমাকে এমন করেই শিখিয়েছেন। আমি সবসময় বলি, যাই শিখি না কেন আফরোজা ম্যাডাম যে বেসিকটা আমাকে শিখিয়েছে ওই বেসিক দিয়ে আমি অনেক দূর যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ওইটা দিয়েই তো 3 মাসের মধ্যে আমি আমার ঋণটা আমি শোধ করে ফেলেছি। আর পরে তো আস্তে আস্তে আমার বাবার অনেক টাকা ঋণ ছিল। ওই যে বললাম ঋণ ঋণ ঋণ, ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছো। আমার ভালো লাগতেছিল না। ওই বাবার ঋণটা আমি শোধ করতে পেরেছি আস্তে আস্তে। প্রায় 2 বছর লেগেছিল আমার। 2 বছর এরকমই লেগেছে। প্রায় কত লক্ষ টাকা হতে পারে তুমি কি 22 মাইন্ড থেকে করবে? 25 লক্ষ টাকার মতো ঋণ আমি শোধ করেছি আমার বাবার। আমার গুজবাম্পস হচ্ছে, মানে এটা শুনে আমি জানি না, আমি শুধু এতটুকু জানি যে তুমি বাবার লোনটাকে তুমি শোধ করতে পেরেছো এবং তুমি খুবই খুশি হয়ে আমাকে বলেছিলে এই কথাটা। জি। তার মধ্যে আমার অনেকগুলো অ্যাচিভমেন্ট ছিল, অনেকগুলো কাজ আমি আপনার সাথে করতে পেরেছি। টিভি মিডিয়াতেও কাজ করেছি, ওখানে অনেক ভালো অভিজ্ঞতা ছিল। আর আপনি আমাকে অনেক সম্মান দিয়েছেন। আমরা একটা পথ প্রদর্শক করেছিলাম। হ্যাঁ, ওখানে আমি মিনিস্টারের হাতে অ্যাওয়ার্ড পেয়েছি। নিয়েছিলে। ওখানে আমি কথা বলার সুযোগ পেয়েছি। বাণিজ্য মন্ত্রীর হাত থেকে নিয়েছো, তাও নরমাল কারো হাত থেকে। এটা আপনার জন্যই সম্ভব হয়েছে। আমি অনেক গ্ল্যাড যে আপনি আমাকে এতটা সম্মান দিয়েছেন, যদিও আমি এটা প্রাপ্য না। সেটা প্রাপ্য, তুমি নিজে অর্জন করে নিয়েছো। এটা না আমি তোমাকে সাপোর্ট করছি তো তোমাকে দিচ্ছি, এখানে আরও অনেকে নিয়েছে এবং তারাই নিয়েছে যারা এদের মধ্যে থেকে বের হয়ে এসছে। মানে তুমি বুঝতে পারো, তুমি হচ্ছ কয়লা খনিতে থাকা একটা জ্বলন্ত হীরা, যাকে শুধু তুমি যে হীরা এটাকে বের করে আনতে হয়েছে, দ্যাটস ইট। আমি শুধু ওই কাজটুকু করেছি, এটা হীরা। আমি জাস্ট পয়েন্টেড করেছি, নাথিং এলস। তোমার টিচার, তোমার গুরু, উনিও কিন্তু তোমাকে ইন্সপায়ার করেছে, সারাক্ষণ একটা ইন্সপায়ার করে তোমাকে সাহস দিয়েছে। উনি তোমার মনের সাহস জুগিয়েছে, আর কাজের জায়গা থেকে আমাকে দেখে তোমার মধ্যে একটা সাহস এসেছে, আর বাকি পুরো কাজটাই তুমি করেছো, আমরা কেউ কিছু করিনি। সিরিয়াসলি, না তোমার গুরু না আমি,
আমরা কেউ কিছু করিনি। তুমি তোমার কাজ করে ধরো তুমি কোথায় থেকে কোথায় গেছো, তুমি তোমার নিজের ব্যবসা সেটেল ডাউন করেছো, ব্যবসার ফুল ইনভেস্টমেন্ট নিজে করেছো, তারপরে তুমি তোমার বাবার 25 লক্ষ টাকার উপরে একটা লোন, একটা মেয়ে নরসিংদীতে বসে সে সেটাকে সলভ করেছেন। আফটার দ্যাট তুমি আরও ইন্টারেস্টিং কাজ করেছো, যেটা উদাহরণ হিসেবে থাকা উচিত। তুমি তোমার বিয়ের সমস্ত খরচ নিজে করেছো, এটা নজিরের বাইরে, যেটা তুমি তোমার বাবার উপরে বোঝা হওনি। তুমি তুমি দেখিয়ে দিয়েছো এই সমাজকে যে একটা মেয়ে চাইলে সব করতে পারে। ইভেন জি। তোমার বিয়ের এত বড় একটা আয়োজন ছিল, অনেক বড় আয়োজন ছিল, যেখানে আমি গিয়েছিলাম, পুরোটা তোমার খরচে হয়েছে। এটা একটা অসাধারণ ব্যাপার, এবং তোমার বাবা আরেকটা তোমাকে নিয়ে মজার- অনেক প্রাউড ফিল করে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমার বিয়ের যে মাসটা ছিল ওই মাসে আমি প্রায় 1 মাসে ইনকাম করেছি 8.5 লক্ষ টাকা। আলহামদুলিল্লাহ। আর ওটা দিয়েই সব কিছু আমি অ্যারেঞ্জ করতে পেরেছিলে? পেরেছি। জি। নাইস। আমি ওই গল্পটা শুনতে চাই। তুমি তোমার হাজব্যান্ডের পাশে, তোমার হাজব্যান্ড শুরু থেকেই তোমার সাথে সাথে ছিল। একদম শ্যাডো হিসেবে ছিল। Still তাকে কেউ now- দেখতে পায়নি, জি। বাট শ্যাডো ছিল, আমরা দেখতে পেতাম। হঠাৎ বিটাৎ শ্যাডো দেখা যায় না? তুমি হাঁটছো তো তোমার পাশে আমি shadow এখানে দেখা যায়। যতগুলা কোর্স করেছি, ঢাকায় যতবার এসেছি আমি, ও আমার সাথেই ছিল। আপনাদের ওয়েটিং জোনে ওয়েট করতো, আমাকে নিয়ে তারপর যেত। একদম অনেক কাছ থেকে আসা একদম যাওয়া বাচ্চার মতো একটা টেক হ্যাঁ, কেয়ার করতো take সে care তোমাকে। করতো। তার কাছেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করি, আমাকে এত হেল্প করেছে, আমাকে এতটা সাপোর্ট করেছে, যেটা সচরাচর সব নারীরা পায় না। আমি প্রতিটা পুরুষের কাছে একটা আবদার বলতে পারেন, পুরুষরা যদি নারীদেরকে একটু সাপোর্ট করে, নারীরা অনেক দূর যেতে পারে। এটা সম্ভব। নারী মানে ঘরের কাজ করবে, রান্না বান্না করবে, বিষয়টা এমন না। বিষয়টা এমনও হতে পারে, আমার একটা ভাই আছে জার্মানিতে থাকে, যে আমার গুরুর কথা বললাম, ওনারই ছেলে। উনি একটা ছেলে হয়ে বিদেশে থাকে একা। ওনার বাসায় একজন মেহমান গেলে উনি 22 থেকে 28 পদে রান্না করে। তো এটা তো শুধু মেয়েদের কাজ না, এটা ছেলেদেরও হতে পারে, ছেলেরাও পারে। বিষয়টা এটা খুব সুন্দর একটা বিষয় আমার কাছে, যেটা ভালো লাগে। এটা প্রতিটা ছেলের মধ্যে হওয়া উচিত যে নারীরা শুধু রান্নাঘরেই থাকবে, বিষয়টা এমন হওয়া উচিত না। আমি চাই যে ছেলেরা ইন্সপায়ার করুক মেয়েদেরকে, আমরা আছি তোমাদের পাশে, আমি এটা করে দিব, ওটা করে দিব, রান্না শুধু তোমার না, আমিও একটু রান্নাতে হেল্প করব। বিষয়টা যদি এরকম হয়, আমরা নারীরা আরও সামনে যেতে পারবো স্মুথলি। বিষয়টা এমন হওয়া উচিত, এটা সুন্দর হয়। তোমার হাজব্যান্ড ওই সময় তোমার বিয়ের আগে ইংল্যান্ডে গেলেন না বিয়ের পরে গেলেন? বিয়ের পরে আচ্ছা, বিয়ের পরে পড়াশোনা করার জন্য গেলেন। পড়াশুনো করার যখন জন্য। বিয়ে হলো তখন ও কি করছিল? তোমার হাজব্যান্ডের নামটা প্লিজ বলো। ওর নাম জান্নাতুল নাইম। ওকে, হ্যাঁ। নাইম বিয়ের আগে কি করছিল? পড়াশোনা করছিল? পড়াশুনো তো শেষ ছিল, ও একজন ফ্যাশন ডিজাইনার, পাশাপাশি একটা শোরুমে জব করতো, কি ম্যানেজার। দারুণ একটা ব্যাপার, একজন ফ্যাশন ডিজাইনার, একজন মেকআপ আর্টিস্ট, মানে ইটস লাইক আর্টিস্ট তো দুইজনই ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের মানুষ। তো তোমরা তো আরো অনেক বেশি ভালো করবে আরো ফিউচারে। ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো। তো বাহিরে যাওয়ার যে বিষয়টা, তখন করোনা ছিল। করোনার পর ও যে সেক্টরে পড়াশুনো করেছিল ওইটা একটু ডাউন হয়ে যায়। তো তখনই আমরা চিন্তা করি যে না, এটা দেশের বাহিরে আমরা যে কাজটা করছি এটা খুব ভালো একটা ভ্যালু আছে, বা ওরও একটা ড্রিম যে ও দেশের বাহিরে যাবে। ওকে আমি ভালোবাসি, আর ভালোবাসার মানুষকে সাপোর্ট দিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। রাইট। এখন এটা ওকে যেভাবেই হোক, মেন্টালি হোক, ফিনান্সিয়ালি হোক, দিতে হবে। অত কিছু চিন্তা করি নাই। আমার হাজব্যান্ডকে দেশের বাহির, ওর ইচ্ছা, ওর যে ড্রিমটা আমার ফুলফিল করতে হবে। রাইট, এটা আমার দায়িত্ব। এটা আমার দায়িত্ব। আর ওর চেষ্টা
আর ওর যে স্ট্রাগলটা ছিল দেশের বাইরে যাওয়ার পিছনে, ও জব ছেড়ে দিয়ে প্রায় 1.5 বছর ও ট্রাই করছিল। করছিল। ওর ফ্যামিলি সাপোর্ট করছিল ও দেশের বাইরে যাবে? জি। এবং এমন তো হয়নি যে ফ্যামিলি তোমাকে ব্লেম করছে কেন না। ওকে পাঠাচ্ছ বা কেন তোমরা ডিসিশনটা নিচ্ছ, না কেন না, ও যাচ্ছে? আমাদের 2 ফ্যামিলি মিলেই আমরা ডিসিশনটা নিয়েছিলাম। তো 2 ফ্যামিলি মিলেই যেভাবে ভালো হয় আমরা ওভাবেই করছিলাম। আমার শ্বশুরবাড়ির লোকজনও খুব সাপোর্টিভ ছিল, আমাকেও খুব সাপোর্ট করেছে। অত্যন্ত দুঃখের সাথে আমি বলছি, আমার শাশুড়ি কিছুদিন হলো মারা গেছে। উনিও খুব ভালো ছিলেন। আমি যখন আল্লাহ ওনাকে ওপারে ভালো রাখুক। ব্যস্ত নসিব করুক ওনাকে। আমি যখন, এটা হচ্ছে এখনকার কথা, আমি দেশের বাহির থেকে যখন আসি বাংলাদেশে, কথাটা বলতে হচ্ছে কারণ কখনো আসলে বলা হয়নি যে শাশুড়ি মাও মায়ের মতো হয়, ছেলের বউর সাথে ওইরকম আন্ডারস্ট্যান্ডিংটা হয়। সবসময় আমাকে মেয়ের মতো গাইড করেছে, ফোন দিত ওই রকম। তো আমি যখন দেশের বাইরে থেকে আসি, যে ওনার এই কথাটা আমার কতটা ভালো লেগেছে, যে তুমি যে দেশের বাইরে থেকে আসছো কেউ তো মনে হয় জানে না। উনি মোটামুটি একটু বয়স্ক আর অনেক আগের যুগের মানুষ। আগের যুগের মানুষ হচ্ছে খুব স্মার্ট হয়, অত্যাধুনিক কথা বলতে পারে। এটা আমার জানা ছিল না, আমার শাশুড়িকে দেখেই আমার জানা। বলছিল তুমি যে আসছো কেউ তো মনে হয় জানে না, তুমি এক কাজ করো, ভিডিও করো, পোস্ট করো, তাহলে জানবে তুমি যে আসছো, তুমি আমার কাজটাকে সুন্দর করে তুলে ধরো, এটা ভালো। তো ওই কথাটাই পর থাকে না, মারা তো শাসন করে, অনেক কিছু বলা হয় না, তারা তো ভালোই চায়। আমিও হয়তো বলতে পারি নাই। আমার শাশুড়ি আমার মায়ের মতোই ছিলেন। মাই ছিলেন, ওইভাবে আমাকে ট্রিট করতেন। ওনার শেষ এই কথাটা আমার এত ভালো লাগছে যে আমাকে সামনে হয়তো বা এবং তারপরে তুমি ভিডিও করলে এবং জানান দিলে সবাইকে হ্যাঁ। যে তুমি এসেছো, এবং তারপর থেকে তোমার আবার কাজটা আল্লাহর রহমতে এখানে আবার সবাই আসা শুরু করেছে। তো তোমার মানে ইচ্ছেটা কি যে তুমি বাইরে থাকবে এবং এখানেও থাকবে, দুটো জায়গায় তো ব্যালেন্স করবে, রাইট? যাওয়া আসার মধ্যেই তো থাকবে। জি জি, যাওয়া আসার মধ্যেই থাকবো। আর ওই কথাটা আমি শেষ করতে পারিনি। তারপর 2 ফ্যামিলি থেকে সাপোর্টেই আমরা এই ডিসিশনটা নিয়েছি, আমার হাজব্যান্ড দেশের বাইরে যাবে। তো ওখানে একটা ভালো ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন হয়। আমি যতটুকু পেরেছি তাকে দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ। 2 ফ্যামিলি মিলেই করেছি। ওখানেও খুব ভালো একটা অ্যামাউন্ট লেগেছে, প্রায় 25 লক্ষ টাকার মতো। Wow. প্রায় অনেকগুলো, আমি অ্যামাউন্টটা বলতে চাচ্ছি না, না না না, বাট ঠিক আছে। দিয়েছি যতটুকু দেওয়ার। দুজনের সাপোর্টে, ওর ইচ্ছাও ছিল, অনেক ট্রাই করেছে। এবং দুজনের ফিউচারের জন্যই তোমরা করেছো। জি, সো এটা খুবই ভালো একটা ব্যাপার। এটার জন্য আমি লাকি ফিল করি নিজেকে যে আমি এটা করতে পেরেছি। আমার এই জার্নিটা, এই জেদটা কতগুলো মানুষের কাজে এসেছে। আমার হাজবেন্ডের পাশেও দাঁড়াতে পেরেছি, আমার বাবার পাশেও দাঁড়াতে পেরেছি। এর জন্য তুমি কোনোদিন না থেমে থাকবে না, যেমন এটা যেমন সত্য, তেমনি তোমার চারপাশে সবসময় তুমি কাউকে না কাউকে ব্লেসিংস হিসেবে পেয়েই যাবে। আরেকটা দারুণ বিষয় হচ্ছে, আগে এলাকার মানুষ নানান কথা বলতো, যে নেগেটিভ কথা। এখন তারাই বলে তাদের ছেলে মেয়েকে যে দেখো পুষ্পা তার বাবার পাশে দাঁড়াইছে, তোমরা কি করছো, গোল্ডেন A+ পেয়ে। হাউ সুইট। আমি তো ফেল করা স্টুডেন্ট। তো যখন এটা শুনি আমার এত ভালো লাগে যে মনে হয় যে না, আমার তো এখানেই শেষ না, আরো যেতে হবে, আরো সামনে যেতে হবে। তো দেশের বাইরে যাওয়ার পরে ওখানে জার্নিটাও মোটামুটি সহজ না। আমার এর মধ্যে একটা বেবি হয়েছে, ছেলে বাবু। ওকে নিয়ে ওই দেশে, ওকে নিয়ে গিয়ে 7-8 মাস ছিল। ওই জার্নিটাও সহজ না, কঠিন, কঠিন।
ওকে নিয়ে ওই দেশের বাহিরে, বাংলাদেশে তো অনেক হেল্প পাওয়া যায়, হ্যাঁ। হেল্পিং হ্যান্ড থাকে, দেশের বাহিরে পুরোটাই একা। আমি কাজ করছি, করব। আমি দেখেছি তুমি অনেক নট লাইক বাঙালিদেরকে নিয়ে তুমি কাজ করেছো। আমার খুবই ভালো লেগেছে যে তুমি কাজটা করছো এবং তুমি হোয়াইট স্কিনের লোকদের উপরে কাজটা করছো, এবং এইটা খুবই ভালো ব্যাপার। এইটা কিভাবে চ্যানেল আপ হলো, বা তুমি নিজেকে ওই জায়গায় সাহস করতে কি ভয় পেয়েছিলে কি না, তোমার কি ঘটেছিল, তুমি যদি একটু সুন্দর করে এটা একটু বলতে। আমি মোটেও ভয় পাই নাই। আমার আর ওই জায়গাটা যে আমি নিজে খুঁজে নিয়েছি ব্যাপারটা এমন না, ব্যাপারটা তারা আমাকে খুঁজে নিয়েছে। হাউ? আমার ইনস্টাগ্রামে তারা খুঁজে পেয়েছে, আমাকে নক করেছে, আমার কাজ ভালো লেগেছে, আমাকে নক করেছে যে আমার একটা ইভেন্ট আছে, তুমি কাজ করতে চাও কি না, আমি তোমাকে স্পন্সর হিসেবে নিতে চাই, তোমার কাজ ভালো লেগেছে। দেন আমি ওদের সাথে কানেক্টেড হই। কাজ করার পরে ওরা আমার কাজ এত ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করেছে কাজ দেখার পরে। যখন জানতে পারে যে আমি কোথা থেকে এসেছি, where from, I'm from Bangladesh, wow, you are doing well, তুমি আরো সামনে যেতে পারবে, আমরা আছি তোমার পাশে। ওরা আমাকে আরো ইন্সপায়ার করে কাজ করার জন্য। পাশাপাশি আমি ফোন দিয়েই ছবি তুলি, ওই ছবিটা দেখেও তারা অনেক পছন্দ করে, তুমি তো ফটোগ্রাফিও করতে পারো। ওরা এত সুন্দর করে ইন্সপায়ার করে। কি সুন্দর না? অনেক সুন্দর ব্যাপার। একমাত্র বাংলাদেশ যেখানে মানুষ একজন আরেকজনকে প্রশংসা করতে পারে না। অ্যাপ্রিসিয়েশন কাকে বলে বাঙালি ঠিকভাবে শেখেনি, ভাবে আমি যদি ওর প্রশংসা করি আমার ভাগেরটুকু বুঝি কমে যাবে। মানে এই যে দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন আমাদের না, শুধু আমরা আসলে মনে হয় যে আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি বদলানো যেত তাহলে আমরা আরো অনেক 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 নিজেদেরকে আপডেট করতে পারতাম, অনেক দূর এগিয়ে যেতাম, তাই না? জি। ওখানে তো ওনার সাথে, উনি একটা ডিজাইনার, ড্রেস ডিজাইনার, ওনার সাথে কাজ করেছে আমি অনেকগুলো ইভেন্টে। পাশাপাশি আরও কিছু এজেন্ট থাকে, ওখানেও আমি কাজ করেছি। একটা শোরুম ওপেনিংয়ের মেকআপ স্পন্সর করেছিলাম আমি। ওখানে ওই লন্ডনের হরর শহর আছে, ওখানের মেয়র ছিলেন উনি উপস্থিত। উনি আমাকে দেখে, আমি যে মেকআপগুলো করেছি দেখে জিজ্ঞেস করতেছিল যে কোথা থেকে এসছি আমি বললাম আমি বাংলাদেশ থেকে এসছি। যে ওয়াও, তুমি বাংলাদেশ থেকে এসে এত সুন্দর কাজ করছো এখানে, অনেক ভালো লেগেছে। আমার কাজ ভালো লেগেছে ওনার কাছে দেখে উনি ওনার ভিজিটিং কার্ড আমাকে দিয়ে গেছে যে তুমি যে কোনো হেল্প বা তুমি এসো, যে কোনো কাজে হেল্প লাগলে আমাকে বলবে। ওইটা আমি তুমি বুঝো এটা কত বড় সম্মানের। জি, এটা অনেক বড় সম্মানের ব্যাপার যে একজন মেয়র, মানে তার এত ভালো লেগেছে যে সে ভেবেছে যে এর উদ্যোগটা তো বন্ধ হওয়া উচিত না, ও করে যাক সুন্দরভাবে। তারপর ওনাকে নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম ফেসবুকে, উনি ওটা শেয়ার করে আমাকে ধন্যবাদ জানিয়েছে। বাহ, এটা অনেক বড় একটা পাওয়া, আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া, গর্বের ব্যাপার। হ্যাঁ, যে বাংলাদেশি মেয়ে বিদেশে কাজ করছে। তুমি কি জানো, মানে আমি যেহেতু আসলে অনেক স্টোরি এবং রিসার্চ বেসড কাজ করি, আমি অনেক বেশি মানে দেখার চেষ্টা করি আর কি। আমি কিন্তু অনেক দেখেছি যে বাঙালিরা বাইরে, স্পেশালি দেশের বাইরে এত ভালো করতে পারে। কেন পারে? 2-3টা কারণ আছে। এক হচ্ছে ক্রেভিং, আমার ক্ষুধা আছে, আমি ভালোবেসে কাজটা করছি, এটা একটা, আমার এটা করলে আত্মতৃপ্তি আসবে। 2 হচ্ছে আমরা অনেক পারিশ্রমিক, আমরা পরিশ্রম অনেক করতে পারি, অনেক লেগে থাকতে পারি, ডেডিকেশন অনেক থাকে এবং সহজে আমরা ক্লান্ত হই না, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমার টাকারও দরকার আছে, আমাকে আর্ন করতে হবে, আমাকে এটা দিয়ে চলতে হবে, আমাকে এটা চালাতে হবে। সো এই 3টা জিনিস যদি কারোর মধ্যে থাকে, ওকে তো কোনোভাবে পেছনে ফেলে রাখা যাবে না। তো তুমি যদি প্রত্যেকটা ইন্ডাস্ট্রির, যতগুলো ইন্ডাস্ট্রি আছে মানে সেক্টর ওয়াইজ সবগুলো জায়গায় এবং সবগুলো কান্ট্রিতে তুমি যদি একটু খোঁজ করো, দেখবে বাঙালিরা অনেক ভালো করছে। আমরা অনেকে না, আমরা 90% স্টোরি জানি না। আমরা যদি জানতাম তাহলে যারা একটু একটা জায়গায় খুব ডিপ ডাউন করছে, মনে করো কেউ হয়তো বা কাজ করছে হয়তো বা শুধু সিঙ্গাপুরে,
যে সিঙ্গাপুরে একদম ডিপ ডাউন করে কাজ করছে, সে জানে সিঙ্গাপুরে কতগুলো বাঙালি কোথায় কোথায় ভালো করছে। সে তার সুযোগ হচ্ছে না এই গল্পটা সবাইকে জানানো, যে কারণে আমরা জানতে পারি না। বাট দেখো, মানে তুমি পুষ্পা কি সুন্দর করে একটা ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে কানেক্টেড হয়ে যাওয়া, মানে হচ্ছে তুমি অনেকগুলো জায়গার সাথে কানেক্টেড হওয়া। একজন ডিজাইনারের সাথে কানেক্ট হওয়া মানে ওই ডিজাইনার তো ওখানে এস্টাবলিশড, এবং ওখানে সে ওয়েল কানেক্টেড উইথ দ্য সোসাইটি। সো সে যখন তার কাজটা সোশ্যাল মিডিয়াতে ফেলছে, ওই সোশ্যাল মিডিয়া থেকে সে যখন তোমাকে থ্যাংক ইউ বলে ক্রেডিটটা দিচ্ছে, বা শুধু ক্রেডিট লাইনে তোমার নামটা দিচ্ছে, তোমার ব্র্যান্ড নেমটা যাচ্ছে, তখন ওখানকার লোকজন তোমাকে অটো খুঁজে পাচ্ছে এবং ওদের সামনে আসছে, আচ্ছা কে এই মেয়ে, কে যে এই কাজটা করছে, মানে কে আদরি যে এই কাজটা করছে। এই যে একটা দারুণ ব্যাপার। সো এই ব্যাপারটা আসলে দেখো, নট লাইক ইউ আর লাকি ইনাফ। তোমার সাথে তোমার বাবা মায়ের দোয়া আছে, তোমার স্বামীর দোয়া আছে, এবং স্বামী স্টিল তোমার পাশে এত সুন্দরভাবে ওর দায়িত্ব পালন করছে। সব কিছু মিলিয়ে তুমি অ্যাচিভ করে নিয়েছো। এটি একটি দারুণ সাকসেসের গল্প আমি বলবো। হ্যাঁ, আমরা হতে পারে সবাই সাকসেসের চরম শেখরে চাওয়ার জায়গাটিতে যেতে পারি না, কিন্তু খানিকটা যে যেতে পারি না তা তো না। তবে হ্যাঁ, আমি যদি ফিল করি, আমি যদি শুকরিয়া আদায় করি যে আমি এই স্টেপ পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ, আমি পরের স্টেপটায় যেতে চাই, তাহলে তাকে কেউ আটকাতে পারে না, আমি এটা জানি। আর কেউ যদি ভাবে আচ্ছা আমার হলো না, যাই হচ্ছে, ধরো তোমার যাই হয়েছে, তুমি ভাবছো আমার হলো না, একটা সবসময় একটা নেগেটিভ ভাইব ক্যারি করো, তোমার কিন্তু এরপরে আর হবে না, আমি দেখেছি অনেক কোয়ালিটি থাকা পরেও একটা মানুষ এগোতে পারে না, এটা আমি দেখেছি। সো আমার একটা কোয়েশ্চেন আছে তোমার কাছে। কোয়েশ্চেনটা হচ্ছে, তুমি পুষ্পা, তোমার নামে আদুরি নেই, সো তোমার সলনের ব্র্যান্ডিং আদুরি, পুরো নামটা হচ্ছে আদুরি বিউটি সলন অর আদুরি বিউটি সালন। আদুরি বিউটি সলন। কেন আদুরি বিউটি সলন, প্লিজ? ওকে, আমি যখন আদুরি আমার স্যালনটা দেই, তখন এটার সাথে আরেকটা স্টোরি আছে। আমার বড় বোন ছিল, উনি এখন বেঁচে নেই। তারপর আমার একটা ছোট বোন হয়, ওর নামে হচ্ছে স্যালনটা দেওয়া। তো বড় বোন তো সবার আদরের ছিলই, ছোট বোনটাও খুব আদরের, আর এই জন্যই আসলে নামটা দেওয়া, ছোট তো বোনকে তোমার ছোট ভালোবেসে। বোনের নাম হচ্ছে আদুরি। আদুরি। তো তুমি এর জন্য আদুরি। দেখো, তুমি একটা মায়ের কাজ করে ফেলেছো, মানে ইউ আর লাইক মাদার অলসো। কিভাবে? মারা ইউজুয়ালি তার সন্তানের শোক এবং তার আরেকটা সন্তানকে প্রমোট করা ভালোবাসার জায়গা থেকে। তুমি যদি আজকে শুধু সেলফ কেন্দ্রিক হতে, মানে শুধু নিজেকে নিয়ে ভাবতে, তাহলে এটার নাম হয়ে যেত পুষ্পা বিউটি সলন, অর তোমার পুরো নাম হচ্ছে জাকিয়া জাকিয়া আক্তার পুষ্পা, জাকিয়া বিউটি সলন বা জাকিয়া পুষ্পা সলন, কিছু একটা হতো। তোমার মাথায় কিন্তু সেটা আসেনি, তো তুমি মাদারলি আরেকটা জিনিসকে ক্যারি করেছো। সো তার মানে তোমার জন্ম হয়েছে সবাইকে চিন্তা করে সাপোর্ট সিস্টেম ক্রিয়েট করার জন্য। আমি এটা করে যেতে চাই। আমার আরেকটা লক্ষ্য আছে, আমি এখানেই থেমে থাকতে চাই না। আমার মাধ্যমে আমার একটা মানব সেবা যেটা বলে, আমি এটা সবসময় করে যেতে চাই। আমি আমার জন্য না, আমি সবার জন্য কাজটা করে যেতে চাই, যেন আমার মাধ্যমে শুধু আমার দুটা পরিবার না, যেন সবাই, আরও অনেক মানুষকে যেন তুমি এই আমব্রেলার নিচে আনতে পারো। ভেরি নাইস। তুমি যখন তুমি এখানে ছিলে না, তুমি যখন বাইরে কাজ ছিলে, তখন আদুরি তোমার কাজটা সামলাচ্ছিল। অ্যান্ড আদুরি অলসো ওয়ান অফ মাই স্টুডেন্ট। তুমি ওকে নিয়ে আসছো, ম্যাম প্লিজ আপনি ওকে রাখেন, আমাকে আপনি মেকআপ শেখান, ও দেখবে, এটাও ছিল তোমার আবদার। আমি কিন্তু হ্যাঁ ঠিক আছে, ওটাও হয়েছে। আবার ওকে আলাদা করে এনেও তুমি ওকে ট্রেনিং করিয়েছো। কিন্তু তোমাকে ছোটোবেলা থেকে ও কাজ করতে দেখতে দেখো আমি তোমার সম্পর্কে কত কিছু জানি। হ্যাঁ, ওয়াও, নাইস, আমার মনেও আছে সব। তো তোমাকে ছোটোবেলা থেকে ও কাজ করতে দেখতে দেখতে ও নিজে কাজটাকে রপ্ত করে নিয়েছে, এবং ও এত ছোট একটা বাচ্চা
এত কিউট একটা বাচ্চা, এত সুন্দর করে সে কাজ ধরেছে। আমি চাইবো এই পডকাস্টে ওর একটা ছবি যেন এই সময় যায়, তো সবাই অ্যাটলিস্ট ওকেও দেখতে পায়। ও এত সুন্দর করে করছে ওর তোমার কাজটা ও ক্যারি করে নিয়ে যাচ্ছে, এবং উত্তরস্বরী হিসেবে ওই কাজটা করবে তোমার সাথে সাথে, এটাও আমি চাই এবং দোয়া থাকবে। ইনশাল্লাহ ও আপনার হাত ধরেই সামনে এগোবে ইনশাল্লাহ। আপনি ওকে নিজ হাতে গড়ে তুলবেন। ও অলরেডি গড়ে গেছে, আমার তোলার কিছু নেই, অলরেডি না, গড়ে গেছে। তারপরেও মাশাআল্লাহ। গুরুজনের একটা ছোঁয়া অবশ্যই তার প্রয়োজন আছে। হ্যাঁ, ওটা আছে, থাকবে ইনশাআল্লাহ। এটা আমি তো চলেই যাব, আমি আর 1 মাস আছি হয়তো দেশে, তারপর আপনারা দেখে শুনে রাখবেন, ইনশাআল্লাহ একদম নিজ হাতে গড়ে তুলবেন। কোনো সমস্যা নেই। আমি আরেকটা কথা বলতে চাই, আমার যে বোনটা মারা গিয়েছে, ওই বোনের হাজব্যান্ডকে আমি বিয়ে করিয়েছিলাম, আমরা ফ্যামিলিরাই। তো ওনার যে ওয়াইফ, উনিও তোমার একটা বোন? উনি আমার একটা বোন। আমি এটা জানি, বাট ভুলে গিয়েছিলাম। আমার ওই বোনের জায়গাটাই আমরা ওনাকে দিয়েছি। মোটামুটি সবাই জানে উনি আমাদের বোন, বাট বিষয়টা হচ্ছে এরকম, আমরা পরকেও যে আপন করা যায় সেটাও আমি প্রমাণ করতে চাই। আমার যে স্যালনটা, উনি মোটামুটি পরিচালনা করে, একদম আমার ফ্যামিলিকেও দেখে রাখে, আদরিকেও ওইভাবে গাইড করে, সব কিছু মিলিয়ে ওনার কাছেও আমি একটা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, আমাকে অনেক ফুল সাপোর্ট সিস্টেমের জন্য। জি, কি দারুণ একটা ব্যাপার, দারুণ একটা ব্যাপার। তুমি আর কিছু বলতে চাও? শুরুতে তুমি বলছিলে আমি কথা খুঁজে পাচ্ছি না ম্যাম, কি বলবো, কিভাবে বলবো, এর জন্য আমি বলেছি ফার্স্টের পার্টটা থাকবে। দেখো এখন কিন্তু তোমার গল্প শেষ হচ্ছে না, এবং গল্প এসেই যাচ্ছে। আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি আফরোজা ম্যাডামের কাছে, আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, যেখানে আমি প্রাণ খুলে কথা বলতে পারছি, যেখানে আমি পুষ্পা 2018 সালে কথা কি যেন কটাও ভালো করে বলতে পারতাম না, ওই পুষ্পা আমি আজকে এখানে কথা বলছি বসে আপনার সাথে। আমি খুবই লাকি যে আপনার সাথে আমি এই পডকাস্টে আসতে পেরেছি। আমরা পুষ্পার গল্প, সবগুলো গল্প কিন্তু আমিও জানতাম না, বাট আমি মূল গল্পগুলো জানতাম। অনেক ডিটেইলে শোনার সৌভাগ্য আমার হয়নি সময়ের অভাবে, বাট ফাইনালি আজকে সত্যি আমি মুগ্ধ, এবং আমি নিজেও কিন্তু আরেকবার কি বলে শক্তি খুঁজে পেলাম ওর গল্প থেকে, এবং আরেকবার আমার ভালো লাগা কাজ করলো যে আলহামদুলিল্লাহ, নারীদেরকে যদি কেউ সৎ ইচ্ছা রাখে যে আমি সৎ পথে চলে কাজ করতে চাই, আল্লাহ সেটাতে বরকত দেন, এবং সেটারই প্রমাণ আজকে কিন্তু পুষ্পা। ও এত সুন্দর করে, ও কি সুন্দর করে সে তার বাবা, সে তার ভাই, সে তার কি বলে বোন, সে তার হাজব্যান্ড এবং সন্তান, প্রত্যেকের জন্য সবার পাশে খুব সুন্দরভাবে পুষ্পা কাজ করে যাচ্ছে। আর পুষ্পার না দেখা শক্তি হচ্ছে ওর হাজব্যান্ড, ওর বাবা, ওর যাদেরকে ও মেন্টর মনে করে, তারা সবাই ব্যাক এন্ডে ওর পেছনে আছে। যদি কখনো ও কোথাও আটকে যায়, তো ডেফিনেটলি ও তাদের কাছ থেকে ওর শক্তিটাকে আবার রিফিল করে নেবে। সো আমার মনে হয় পুষ্পার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আজকের পডকাস্টে আপনারা অনেক কিছু জানতে পারলেন, আমিও জানতে পারলাম, বাট পুষ্পার গল্প কিন্তু শেষ হচ্ছে না। হ্যাঁ, ওর এখনও ছোট 1-2টা কথা আছে যেটা শুনে আজকের পডকাস্টটি শেষ হবে। আমি আশা করছি আপনারা যদি এরকম স্টোরি আরও জানতে চান, আমাদেরকে এই ভিডিওটির ইনবক্সে আপনারা লিখতে পারেন, তাহলে পরবর্তীতে আপনাদের জন্য এমন আমাদের লাইভ আরও অনেক পুষ্পা আছেন যাদের গল্পগুলো হতে পারে আপনাদের সামনে উঠে আসতে পারে। পুষ্পা, বলো তুমি যেটা বলছিলে। আমি দেশের বাড়ি থেকে আসছি আমার স্যালনটাকে আরেকটু গুছিয়ে দেওয়ার জন্য, যেহেতু আমি নাই, থাকবো না। আমার বড় বোন আছে যার কথা বললাম, ওনার নাম তাসলিমা তুলি, তো ওনাকে জিনিসটা আরেকটু গুছিয়ে দেওয়ার জন্য আসছি। এই গুছানোর সময়টাতেই সময়ের সাথে সাথে সবাই ব্যস্ত হয়ে যায়, এই ব্যস্ত সময়টার মধ্যেই আমি আমার ছোট ভাইটাকে একদম বড় ভাইয়ের মতো পেয়েছি, যেটা আমার আফসোস ছিল যে আমার বড় ভাই কেন নাই।
তো ওই আল্লাহ আমাকে ওই ফিলটাও হতে দেয় নাই, পূরণ হয়ে গেছে। ওই স্যালনটা ও নিজে হাতে একদম আমাকে গুছিয়ে দিল। পাশাপাশি আম, ও একজন হেয়ার ড্রেসার হিসেবে আমার স্যালনে কাজ করছে। দারুণ, বাহ, মানে এটা তো তার পুরো থেকেও বড় সুখবর। আমার পুরো ফ্যামিলিটাই এখন ফ্যামিলি বিজনেসে কনভার্ট হয়েছে, হ্যাঁ, নাইস। যেটা একসময় এই সেক্টরে কাজ করব এটা কেমন একটা বিষয় ছিল। তোমাকেই অ্যাকসেপ্ট করছিল না, জি। সেখানে তুমি করছো, এখন বড় বোন করছে, ছোট বোন করছে, এবং ভাইও কি সুন্দর করে এই কাজটাতে ঢুকেছে হেয়ার ডিজাইনার হিসেবে। ভেরি নাইস, সো প্রাউড অফ ইউ পুষ্পা, সো প্রাউড অফ ইউ। সত্যি খুব ভালো লাগলো। যারা আমাকে শুনছেন, আমি লাস্টে এই কথাটাই বলতে চাই, আম, এটা আমার জন্য আসলে গর্বের একটা বিষয়। আফরোজা ম্যামের এতগুলা স্টুডেন্ট থাকতেও আমি কেন এই পডকাস্টে প্রথম গেস্ট হিসেবে আসলাম, আর ম্যাম আমাকে ইনভাইট করেছে, তার জন্য আমি ম্যামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর অনেক বড় ধন্যবাদ দিলেও আসলে এটা ছোট হয়ে যাবে। আমি ম্যামকে সবসময় শ্রদ্ধা করি, শ্রদ্ধা আরও করতে পারি। ম্যাম যেন আমার মাধ্যমে নিজেকে আরও গর্বিত মনে করে। আমি ওই কাজটুকু দেশের বাহিরে দেশে সমানভাবে করে যেতে চাই। আমার জন্য সবাই দোয়া করবেন। আশা করব ম্যাম যেন আমার পাশেই থাকবে সবসময়। উজ্জ্বলা সবসময় পাশে ছিল, থাকবে, এই কামনাই করছি। আর কি, শুরুতে তুমি বলেছো তোমার মানে কথা বলতে গিয়ে আমি দেখছিলাম তুমি ঢোক গিলছিলে এবং খুবই খারাপ ছিল, যেটা দর্শকরা দেখে ফেলেছে। সো এটা দারুণ ব্যাপার পুষ্পা, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমাকে স্পেশালি প্রাউড ফিল করিয়েছো, তুমি তোমার বাবাকে প্রাউড ফিল করিয়েছো, তুমি তোমার স্বামীকে প্রাউড ফিল করিয়েছো, তোমার গুরুকে প্রাউড ফিল করিয়েছো। সেটার জন্য আমরা সবাই তোমার কাছে কৃতজ্ঞ। আমি ওনাদের সবার পক্ষ থেকে কৃতজ্ঞতা আপনারা জানাচ্ছি। সবাই আমার পাশে ছিলেন। এবং তুমি আরও অনেক বড় হও, আরও আরেকটা জায়গায় যাও, যখন আমি বুড়ো হয়ে যাব তখন যেন তোমার পডকাস্টে আমি যেতে পারি। ইনশাল্লাহ, ইনশাল্লাহ ম্যাম আমার জন্য দোয়া করবেন। আর আমি আপনাদের দোয়া নিয়ে অনেক দূর যেতে চাই। অবশ্যই, অবশ্যই। আর তুমি ভালো অনেক থাকবে। ভালোবাসা, অনেক ভালোবাসা। ধন্যবাদ দিয়ে আসলে ছোট করা উচিত না। আমি সবসময় আপনাকে শ্রদ্ধা করি। ওই ভক্তিটা আমার ছিল আগে থেকেই। কোনো একটা কাজ করতে গেলেও আমি আপনাকে জিজ্ঞেস করেই করেছি। আমি সারা জীবন এভাবেই থাকতে চাই, আমাকে এভাবেই আগলে রাখবেন। ভালো থেকো। আমাকে আজকে এখানে এই সম্মাননাটা দেওয়ার জন্য আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। থ্যাংক ইউ।